স্যার, এই কেসের অন্যতম অভিযুক্ত সর্বজিৎ ঘোষ। তার আত্মীয় শ্রী রোহিত সেন মামাই হন বোধহয়। তিনি এখানে উপস্থিত আছেন। আমি তাকে কিছু প্রয়োজনীয় প্রশ্ন করতে চাই, আপনার অনুমতির অপেক্ষায়। অনুমতি দেওয়া হলো। রোহিত সেন হাজির। হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? রোহিত সেন। আপনি কোথায় থাকেন? আমি লন্ডনের বাসিন্দা। আমি এদেশের নাগরিক নই, তবে ভারতবর্ষে বিশেষ করে কলকাতায় কর্মসূত্রে যাওয়া আসা করে থাকি। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। সর্বজিৎ ঘোষ আপনার কে হয়? আমার ভাগ্নে হয়, আমার কাজিন সিস্টারের একমাত্র ছেলে। সর্বজিৎকে আপনি কতদিন ধরে চেনেন? জন্ম থেকেই চিনি। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে আপনার ভাগ্নে কিডন্যাপ করার মতন কোনো কাজ করতে পারে? সর্বজিৎ তো নিজেই কবুল করেছে, এখন তো অবিশ্বাস করার মতো কোনো কারণ নেই। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার মতন এরকম একজন সম্ভ্রান্ত মামা, শিক্ষিত পরিবার, যেখানে পারিবারিক সুরক্ষা আছে, নিরাপত্তা থাকা সত্ত্বেও ও এরকম একটা কাজের মধ্যে কেন ঢুকতে গেল? আমি যতদূর জানি দিঠির সাথে ওর একটা রাইভেলরি ছিল, পুরনো রাইভেলরি, এবং সেটা কতকটা আমার জন্যই শুরু হয়েছিল। আমি দিঠিকে নিজের মেয়ের মতো ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো। কোথায় যেন সর্বজিতের মনে হয়েছিল যে সর্বজিতের প্রতি ভালোবাসাটা আমার কমে যাচ্ছে। ভেরি সিলি ইফ আই মে সে সো, ইওর অনার, বাট ইটস হোয়াট ইট ইজ। তো আমি সর্বজিৎকে বহুবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু বোধহয় আমারই অক্ষমতা যে আমি ওকে বোঝাতে পারিনি। ওদের রাইভালরিটা আমি থামাতে পারিনি। দেখলেন তো, সেটা তো থামানোই গেল না, বরং অনেক বেশি বেড়ে গেল, তাই তো? হ্যাঁ, বিষয়টা শুধু দুঃখজনকই নয়, নক্কারজনক। ঠিকই তো। আর যদি ও এই ইনিশিয়েটিভ না নিত, তাহলে দিঠিকে এরকম দুর্যোগের মুখে পড়তেই হতো না। হ্যাঁ হ্যাঁ, হয়তো এই দুর্যোগের মুখোমুখি হতে হতো না, তবে সর্বজিৎ হয়তো ওর অন্য কোনো রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারত। না, অন্তত এই ঘটনাটা এতদূর প্রসারিত হতো না। হ্যাঁ, এই বিষয়ে আমি আপনার সাথে একমত, এতদূর প্রসারিত হতো না। আচ্ছা, সর্বজিৎ বলেছে ওনাকে শেষ পর্যন্ত দিঠিকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিল। এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? দেখুন, আমার বিশ্বাস করা বা না করাতে তো সত্য আটকে থাকবে না। সত্য অনুসন্ধান করে বার করার দায়িত্ব আপনাদের, পুলিশ করছেন। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, এই যে এত বড় অপরাধ একটা ও করলো, তার আগে আপনি কি ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? মানে ব্যবহারিক পরিবর্তন লক্ষ্য করেছেন? মাঝখানে ইওর অনার আমি বেশ কয়েকদিন ছিলাম না কলকাতায়। কলকাতা ছাড়ার আগে থেকেই দিঠি মিসিং ছিল। কলকাতা ছাড়ার আগে আমি সর্বজিতের বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু ওকে দেখে আমার অত্যন্ত সহজ এবং স্বাভাবিক বলে মনে হয়েছিল। তাহলে নিশ্চয়ই ওটা ওর ভান। ও কনভিন্স করতে চেষ্টা করেছিল আপনাকে যে ও বদলে গেছে। সেটা একমাত্র ওই বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। এইটুকু বয়সে এরকম একটা অপরাধ করে ফেলেছে ও। আমাদের মনে হয় যে আরেকটু সংবেদনশীলতার সঙ্গে এই কেসটাকে দেখা উচিত। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। সংবেদনশীলতা দেখানোর
ব্যাপার আপনাদের মহামান্য বিচারপতির। তবে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি এটুকুনি বুঝতে পারি যে একটা কেসে যদি সংবেদনশীলতা দেখানো হয় তাহলে অপর কেসটাতেও একই রকম সংবেদনশীলতা দেখানো উচিত। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। এটা তো না বোঝার মতো কিছু নেই, খুব সহজ। যদি সর্বজিতের কেসটা সংবেদনশীলতা দিয়ে বিচার করা হয় তাহলে ঐতিহ্যর কেসটাও একই রকম সংবেদনশীলতা দিয়ে কিন্তু বিচার করা উচিত বলে আমি মনে করি। স্যার, সর্বজিৎ আর ঐতিহ্যতে এক ধরনের অপরাধ করেনি। সর্বজিৎ তো ওকে নারী পাচারকারীর হাতে তুলে দিতে যায়নি। ছেলে মানুষই করে সর্বজিৎ ওকে একটু আটকে রাখতে চেয়েছিল এবং সেটাও তো আমাদের কাছে কবুল করেছে। কিন্তু তার পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছে সেখানে তো সর্বজিতের কোনো হাত নেই। স্যার, মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে এইভাবে মিথ্যাচরণ করা একজন আইনজীবীর পক্ষে অধর্ম স্যার। আমার শুধু একটাই প্রশ্ন, যদি সেই ঘটনার পরে সর্বজিতের কোনো হাত নাই থাকে তাহলে কার হাত ছিল সেটা যদি ওনার জানা থাকে উনি অনুগ্রহ করে বলুক, আমরা সেই হাতগুলোকেই ধরব। স্যার, এইভাবে যদি প্রতি মুহূর্তে আমাকে উত্তেজিত করে তাহলে তো আমার পক্ষে কাজটাই করা মুশকিল। আপনি এখানে কাজ করতে এসে যাদের নামে অভিযোগ আছে তাদের কাউকে পক্ষপাত করতে পারেন না। আপনাকে সমস্ত অভিযুক্তের ক্ষেত্রেই একই রকম দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আপনি উত্তর দিতে পেরেছেন। স্যার, আপনার অনুমতি পেলে আমি শ্রী রোহিত সেনকে কয়েকটি প্রশ্ন করতে পারি? অনুমতি দেয়া হলো। ধন্যবাদ। রোহিত বাবু, আমি আপনাকে দুটি প্রশ্ন করব। দেখুন, আমার মতে সর্বজিৎ ঘোষ খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কাজটি করেছে। প্রোগ্রামের দিন ও দিঠিকে বাড়ি থেকে ডেকে আনার ব্যবস্থা করে এবং দিঠি যখন আসে তখন অন্ধকারের সুযোগ নিয়ে দিঠির মুখ বেঁধে একটি গাড়িতে তুলে দেয়। গাড়িটা কিন্তু আগেই সেখানে ছিল, তার মানে ধরা যেতেই পারে যে এটা পূর্ব পরিকল্পিত। এবং একটি ছেলেকে দিয়ে দিঠিকে সেই গাড়িতে করে রিসর্টে পাঠানো হয়। সেই ছেলেটি যে দিঠির আরো বড় কোনো ক্ষতি করতো না সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি না। আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি সর্বজিৎ ঘোষের পরিকল্পনা ছিল সেদিন সারা রাত দিঠির সঙ্গে ওই রিসর্টে কাটানো। এবং তার কিছুক্ষণ পরেই সর্বজিৎ ওই রিসর্টে যেত। না স্যার, এরকম কোনো পরিকল্পনা আমার ছিলই না। যদি পরিকল্পনা থেকেও থাকে তো আমি আশা করব আপনারা অনুসন্ধান করে সেটা বার করবেন এবং মহামান্য বিচারককে জানাবেন, কারণ অন্তিম ডিসিশন নেবার অধিকারী একমাত্র উনি। অবজেকশন, ইওর অনার। স্যার, এরকম কোনো পরিকল্পনা ছেলেটি ছিল না। পরিকল্পনা ছিল ঐতিহ্য। সে চেয়েছিল মেয়েটিকে সীমান্তের বাইরে পাচার করে দিতে, যাতে মেয়েটি কোনোদিন এই দেশে ফিরতে না পারে। স্যার, উনি কিন্তু আবার পক্ষপাতিত্ব করছেন। একজন অভিযুক্তের অপরাধকে লঘু করে দেখাবার জন্য উনি আরেকজন অভিযুক্তের উপরে অপরাধের দায় বেশি করে চাপাতে চাইছেন। আপনি এখন চুপ করুন, ওনাকে কথা বলতে দিন। সরি স্যার।